স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় আদালত ভবন চত্বরে প্রথম এবং জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেলা 11টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 25 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিকালে হত্যাকাণ্ডের পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীকুলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল। এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত 10টার পর থেকে নগর জুড়ে চলে যৌথ বাহিনীর অভিযান। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পর্কে জানবো সহকর্মী রুনা আনসারের কাছে। রুনা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা তো শেষ, দাফন কোথায় হবে? আইনজীবীদের কর্মবিরতি পালনের কি তথ্য আছে আপনার কাছে? রাজীব, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা কিছুক্ষণ আগে জামিয়াতুল ফালাহ জামে মসজিদে শেষ হয়েছে এবং জানাজার পরপর তার বহনকারী যে মরদেহর গাড়িটি সেটি তার গ্রামের বাড়ির লোহাগাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তার জানাজার পরপরই কিন্তু তার সহকর্মী এবং বিভিন্ন তার আইনজীবীরা এছাড়া সাধারণ শিক্ষার্থীরা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল সহকারে তারা নগরীর টাইগার পাস মোড়ে যায় এবং তার মরদেহটি এই মুহূর্তে লোহাগাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং লোহাগাড়া তার গ্রামের বাড়িতে পৌঁছানোর পর আমরা এই পর্যন্ত যতটুকু জেনেছি আসরের নামাজের পর তার আরও একটি জানাজা হবে, শেষ জানাজা। সেই জানাজার পর তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে সেটি আমরা জেনেছি এবং আইনজীবীদের যে কর্মবিরতি সেটি চলছে। আইনজীবীরা বলছে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী যে 25 জনকে আটক করেছে তার মধ্যে 5 জনকে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছেন তারা যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত। হত্যাকাণ্ডের সাথে জড়িত না, শুধু হত্যাকাণ্ডে যারা মূল হোতা এবং ইসকনের যে উস্কানিদাতা যারা, যেটি চিন্ময় দাসের যারা সহপাঠী এবং তার সমর্থক যারা, সকলকে কিন্তু নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধু যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা না, তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং তাদেরকে যারা নির্দেশদাতা রয়েছেন, এই যে আদালত চত্বরে কালকে যে রণক্ষেত্র যারা ঘটিয়েছেন সকলকে কিন্তু চিহ্নিত করে আইনের আওতায় আনা পর্যন্ত কিন্তু তারা আইনজীবীরা তাদের বিভিন্ন কর্মসূচি পালন করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে এখানে জামায়াতের আমির উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, তিনি এখান থেকে সরাসরি একটি ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইসকনের কোনো ধরনের এখানে কোনো ধরনের তাদের আনুষ্ঠানিকতা, তাদের কোনো ধরনের কোনো এখানে প্রোগ্রাম বা কোনো কিছু এখানে করতে দেওয়া যাবে না, সেটি তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এবং চট্টগ্রামের অন্যান্য যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং বিএনপি যে মেয়র, চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি একই কথা বলেছেন। কালকে যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনা থেকে তারা বুঝতে পারছেন এখানে একটি সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির একটি পায়তারা চলছে এবং একটি বিদেশি কোনো চক্রান্ত এখানে কাজ করছে। সব কিছু মিলিয়ে এই চক্রান্তে যে সংগঠনটি, ইসকনের কথাই বারবার বলছেন, যে সংগঠনটি এখানে এই উস্কানি নিয়ে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন, তাদেরকে কিন্তু এখনই দমানোর সময় চলে এসছে, তাদেরকে দমাতে হবে এমনটাই বলছেন। রাজীব, এ পর্যন্ত আসলে জানাজা শেষ হয়েছে, এখনো পর্যন্ত এখানে তার সহকর্মীরা, তার যারা আইনজীবী রয়েছেন এবং সাধারণ মানুষ, তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিচ্ছেন, তারা শোক প্রকাশ করছেন, অনেকে স্মৃতিচারণ করছেন তার যে বিভিন্ন সময়ের কর্মকাণ্ড নিহত আইনজীবী সাইফুল ইসলামের, সেগুলো তারা আসলে স্মৃতিচারণ করছেন। সব মিলিয়ে আসলে একটি শোকাবহ পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রামে চলছেন। তো চট্টগ্রামের এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ রয়েছে, সেটি আমরা দেখেছি। রাজীব, রুনা, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে?
আমরা কথা বলেছিলাম আইনজীবী সমিতির সভাপতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। তারা বলছেন যেহেতু এখনো পর্যন্ত মরদেহ দাফন করা হয়নি, দাফনের পরে তারা তার পরিবারের সাথে কথা বলবেন, যেহেতু তার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং তার পরিবারে তার ভাই রয়েছেন, তারা সিদ্ধান্ত নেবেন আসলে মামলা কখন করবেন। এবং তবে মামলার প্রস্তুতি চলছে। আইনজীবী সমিতির সভাপতি গতকাল রাতে বলেছেন তারা দুটি মামলা করবেন, একটি হচ্ছে হত্যা মামলা, আরটি হচ্ছে আদালত চত্বরে যে ভাঙচুর এবং ন্যাক্কারজনক তাণ্ডব চালিয়েছে সে ঘটনার জন্য একটি মামলা করবেন। দুটি মামলার প্রস্তুতি তারা করছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। রাজীব, রুনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি। পাওনা টাকা আদায়ের দাবিতে টানা ৩০ ঘন্টা নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে ৪ বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার ৭৫০০ শ্রমিক। গতকাল মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় প্রায় ৪ বছর আগে কোভিড-১৯-এর দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বকেয়া পাওনার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় ডিপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন। আমরা ৪,১৯,০০০ টাকা পাবো, আমাকে কইছে ৩০ তারিখের মধ্যে টাকা দিব। অহন হেরা আবার ডেট চাই, আমাদের টাকা দিবে, আমরা চলে যাব। আমাদের কোনো এখানে ভাঙচুর বা কোনো মারধর বা কোনো কিছু আমরা করতে আসি নাই। ব্যবসার চেয়ারম্যান কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন আমাদের দাবি আমাদের টাকা আমাকে দিয়ে দেখবো। যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দেবে এতক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই জায়গায় থাকবো, এই জায়গায় আছি। মানে হঠাৎ হঠাৎ আন্দোলন শুরু হচ্ছে, কখন কোথায় হচ্ছে, আমরা তো প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের আসা যাওয়া করা লাগতেছে। বিগত সরকারের কিছু লেসপেন্সারের লোকদের চক্রান্তের কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। আমরা গাড়ি ঢুকতে পারতেছে না, বাড়িতে পারতেছে না, এই যে একটা দুর্ভোগের ভিতরে পড়ে এসেছি আমরা। ঘটনাস্থলে আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো সবশেষ তথ্য। হালিম, চন্দ্রা নবীনগর সড়কের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? এই সড়ক ব্যবহারকারীরা কিভাবে যাতায়াত করছেন আমাদের জানাবেন। হ্যাঁ, এই নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু গতকালকে সকাল ৮টা থেকে ২৮ ঘন্টা গেল। ২৮ ঘন্টা রয়েছে এবং এই সড়কে যারা চলাচল করে সেই পথচারী এবং চালকরা তারা কিন্তু বিকল্প যে সড়ক রয়েছে সেটি হচ্ছে যে নবীনগর থেকে চন্দ্রা, যেটি ধামরাই এবং চন্দ্রা থেকে যেটি ভোগড়া হয়ে সেই রাস্তাটি তারা ব্যবহার করছেন, যার ফলে কিন্তু গতকালকে এই ২৮ ঘন্টার মধ্যে পরিবহন অনেকটাই কমে গেছে। যারা একান্তই যারা যেতে পারেনি বিপদগ্রস্ত হয়ে তারাই কিন্তু মূলত এখানে পড়ে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু এখনো যে শ্রমিকরা তারা কিন্তু অবস্থান করছেন, এক এক জায়গায় এক একজন রয়েছে। এবং সেই সাথে এই ঢাকা ইপিজেডের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে কিন্তু অবস্থান কর্মসূচির সেই ব্যানারটি যেটি গতকালকে রাস্তায় ছিল সেটি কিন্তু আজকে সেই মূল ফটকের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। এবং সকাল থেকে তারা এখানে অবস্থান করার ফলে কিন্তু এই পুরাতন ইপিজেড যেটা সেটা কিন্তু সবগুলো কারখানায় কিন্তু আজকে বন্ধ রয়েছে, সেখানে কিন্তু কোনো শ্রমিক ঢুকতে পারেনি, যার ফলে এখানে আজকে উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই সাথে যে এখানে আরেকটি জোন রয়েছে সেটি হচ্ছে নতুন ইপিজেড, সেখানে কিন্তু নিয়মিতভাবে সেখানে উৎপাদন রয়েছে। এবং শ্রমিকরা যেমনটি বলছেন আজকের মধ্যে যদি তাদের এই পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে কিন্তু আগামীকালকে যে নতুন ইপিজেড সেখানেও কাউকে ঢুকতে দেওয়া হবে না। সব মিলে এই লেনি ফ্যাশন কিন্তু এই কোভিডের সময় বন্ধ করা হয়, যেটি লে-অফ ঘোষণা করা হয়, তারপর ধাপে ধাপে কিন্তু একেবারে পার্মানেন্ট হিসেবে এই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এবং যেটি ব্যবসা কর্তৃপক্ষ তাদেরকে বলছিলেন যে আসলে এই কারখানাটি বিক্রি করে দিয়ে তাদের টাকা দেওয়া হবে এবং ৩০শে নভেম্বর তাদের টাকা দেওয়ার কথা থাকলেও কিন্তু এই ২০ তারিখে এসে তারা জানতে পারে যে ৩০শে নভেম্বর তাদের টাকা দেওয়া হবে না। তারপরে কিন্তু শ্রমিকরা এখানে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারপরেই তারা সেই এখানে অবরোধ কর্মসূচি পালন করছে এবং পাওনাদি না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে বলে শ্রমিকরা জানিয়েছে। রাজীব, আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। জানাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই। বুধবার তারা জানিয়েছে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে পিটিআইয়ের কয়েক হাজার কর্মী সমর্থককে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত মুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তার দল পিটিআইয়ের তত্ত্বাবধায়ক চেয়ারম্যান গওহর আলী খান। চলতি মাসের ১৩ তারিখে ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান।
এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় 144 ধারা। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। বুধবার ভোর 4টা থেকে শুরু হয় যুদ্ধবিরতি। এর আগে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন। এরপর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ঘোষণার পরেই যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে, ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ই 60 দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। হিজবুল্লাহ সীমান্তের প্রায় 19 মাইল উত্তরে লিতানি নদীর উত্তরে থাকবে। দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে ইসরায়েলের বিমান হামলায় লেবানন জুড়ে অন্তত 22 জন নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।